গল্প ছোট্ট জীবন। লেখায় তানভীয়া আক্তার কেয়া। আমি ডিভোর্স পেপারে সাইন করে নিজে একা চলার পথে হাঁটার চেষ্টা করছি। এতে আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বরং রোজকার একটা ঝামেলা থেকে চিরতরে মুক্তি মিলছে। মানসিকভাবেও অনেকটা শান্তিতে থাকতে পারবো আশা করি। গত 3 বছরে আমার মনের উপর দিয়ে যে ঝড় তুফান বয়ে গেছে, আজ তা চিরতরে সমাপ্তি হলো। এবার এই দুঃখের পলি জমা মাটি দিয়ে আমি নতুন করে আবার সব শুরু করব। অথচ বাবার মৃত্যুর পর মাকে নিয়ে আমরা 2 ভাই বোন বেশ ভালোই ছিলাম। খুব বেশি টাকা পয়সা না থাকলে সুখটা ছিল সবসময়। ভাইয়ের বিয়ের পর খুব সুন্দর দেখতে একটা মেয়ে, নাম রাশি, আমার ভাবি হয়ে এলো। শাশুড়ি হিসেবে মা ছিল অন্যরকম। মা আমাদের দুজনকে এক চোখে দেখতেন, আর যার ফলে বাইরের কেউ বুঝতে পারতো না যে আমরা ননদ ভাবি। মাও আমার 2 মেয়ে বলে বাইরের সবার সাথে পরিচয় করিয়ে দিতেন। ভাই ভাবি মা আর আমি খুব সুখী ছিলাম, কিন্তু প্রকৃতির বোধহয় আমাদের এই সুখ সহ্য হলো না। আমি চাকরিতে জয়েন করার পর পরই ভাবির একটা ফুটফুটে কন্যা সন্তান হলো, আর বেশ কিছু শারীরিক জটিলতার কারণে ভাবি সপ্তাহখানেক পর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। হয়তো ভাবি বুঝতে পেরেছিল যে তার সময় শেষ, তাই হাসপাতালে থাকতেই আমার হাত দুটো ধরে বলেছিল, সিনথিয়া, আমার মেয়েটাকে তুমি সবসময় দেখে রেখো, কোনো কষ্ট পেতে দিও না ওকে। আমিও অশ্রুসজল নয়নে কথা দিয়েছিলাম ভাবিকে। সেই কথা রাখার জন্যই ভাবির মৃত্যুর পর থেকে আমি আমার ভাইয়ের মেয়ে মিষ্টির মা হয়ে গেছি। নিজ হাতে মানুষ করেছি ওকে। মেয়েটা আমার মাতৃত্বের স্বাদ পূরণ করে দিয়েছে বিয়ের আগেই। ওর মুখের দিকে তাকালেই পৃথিবীর সর্বসুখ অনুভূত হয় আমার। মিষ্টিও আমাকে মা বলেই ডাকে। আমাকে মা ডেকেই ওর মায়ের অভাব পূরণ করতে হয়। মিষ্টি আর মাকে নিয়ে আমার পৃথিবী খুব ভালোভাবেই চলছিল। ভাইটা বউয়ের মৃত্যুর শোকে বছর খানিক পাগলের মতো ছিল, তারপর বিদেশে গিয়ে কাজের মধ্যে ডুবে থাকে। দেশেও আসে না, আজ 8 বছর হতে চলল। বিয়ে শাদী করতে একেবারে যে ইচ্ছে হয়নি আমার তা নয়, কিন্তু মিষ্টিকে মেনে নিয়ে যে আমাকে বিয়ে করবে তাকে বিয়ে করার ইচ্ছে ছিল আমার। হয়তো মেয়েসহ মাকে বিয়ে করা খুব অনুচিত আমাদের এই সমাজে, তাই আর আমার বিয়েটা সহজে হলো না। অবশেষে এক সুদর্শন ছেলে ফাহিম আমার শর্তে রাজি হয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। প্রথম প্রথম ভালোই চলছিল সবকিছু। মাও খুব খুশি হয়েছে, যুগের ছেলে মেয়ে দুটো কেউ পাশে নেই বলে মনের কষ্ট মনেই চাপা রাখতে হতো। অসুস্থ মাকে মামার কাছে রেখে মিষ্টিকে নিয়ে শ্বশুর বাড়িতে উঠলাম আমি। মিষ্টিকে ও বাড়ির সবাই প্রথম প্রথম বেশ ভালোই জানতো, কিন্তু 6 মাস না যেতেই শুরু হলো আমাকে বলা, নিজের একটা বাচ্চা নাও এবার। আমিও আস্তে করে বলি, মাত্র তো 6টা মাস এলো, একটা বছর যাক, তারপর অবশ্যই ভাববো। এভাবে একটা বছর পার হতেই আমি আর ফাহিম বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করতে থাকি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না, পরপর 2বার মিসক্যারেজ হয়ে গেল আমার। ফাহিম যেন মনে মনে ভাবতে শুরু করলো, আমি ইচ্ছে করেই বাচ্চা চাই না। ধীরে ধীরে ফাহিমের ব্যবহার খারাপ হতে শুরু করলো, এমনকি কথায় কথায় বলতে শুরু করলো যে আমার মতো মেয়েকে বিয়ে করে সে দুনিয়া উদ্ধার করে ফেলেছে। ওদিকে মিষ্টিকে সবাই হোস্টেল আছে এমন স্কুলে পাঠানোর কথা বলতে লাগলো। বাসার পরিবেশটা দিন দিন কেমন যেন ঘোলাটে হয়ে গেল, এমনকি মিষ্টিও যেন অনেকটা চুপসে গেল, হয়তো ওকেও কথা শোনাতে বাদ দিচ্ছে না। ফাহিমের সাথে খোলামেলা আলোচনা করতে চাইলেও ব্যর্থ হলাম প্রথমে। তার শুধু এক কথা, অন্যের বাচ্চা সে আর পালতে পারবে না, তার নিজের বাচ্চা চায়। আমি তো চেষ্টা করছি, তাছাড়া মিষ্টির সব খরচও আমি বহন করি, এমনকি আমার ভাই মাসে মাসে যে টাকা মেয়ের খরচ বাবদ পাঠায় সেটাও আমি নেই না, মায়ের নামে ব্যাংকে জমা হচ্ছে। বিয়ের আগে মিষ্টির ব্যাপারে সব আলাপ করে নেওয়া হয়েছিল, এভাবে যে অবস্থার পরিবর্তন হবে ভাবতে পারিনি। এভাবে আর কতদিনই বা একটা সম্পর্ককে টেনে নেওয়া যায়। তারপরও মা আর সমাজের কথা ভেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আমার একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফাহিম একদিন রাতে এসে বলল, এইভাবে আমি আর পারছি না, একটা বিহিত করা দরকার। কি করতে চাও তুমি? খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম। আই থিংক তুমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবে না।
সামান্য হোস্টেলেই দিতে চাইছো না। তাছাড়া তোমার তো মনে হচ্ছে নিজেরও কোনো সন্তান নেওয়ার ইচ্ছা নেই। তোমারও সত্যিই তাই মনে হচ্ছে? আর আমি তোমাকে আগেই বলেছিলাম মিষ্টির কথা। তখন তো কোনো আপত্তি ছিল না তোমার। ভেবেছিলাম ওকে হোস্টেলে পাঠিয়ে দেয়া যাবে। ভুল ভেবেছিলে। আমার মাতৃত্বের স্বাদ মিষ্টি প্রথম পূরণ করেছে। ওকে আমি সবসময় নিজের কাছেই রাখতে চাই, যে কারণে বিয়ের পিঁড়িতে বসতে দেরি হয়েছে আমার। তোমার যদি খুব বেশি সমস্যা হয় বলতে পারো। বেশ স্বাভাবিকভাবেই কথাগুলো বললাম, কারণ পরিস্থিতি এখন এমন যে আর ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার মতো নেই। একটুখানি চুপ থেকে ফাহিম বলল, আমি নতুন করে ভাবতে চাই সিনথিয়া। তোমার সাথে এইভাবে আমার পরিবারের সবাইও আর অ্যাডজাস্ট করতে পারছে না। আই এম সরি। পরিবারের অজুহাত না দিয়ে নিজের কথা বললে বেশি খুশি হতাম। যাই হোক, অসুবিধা নেই, কিন্তু মেয়েটাকে? আমার অফিস কলিগ নুসরাত। ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যেই চলে যাব। একদম কোনো ঝামেলা করব না। তুমি কাগজপত্র সব রেডি করো। বলেই অন্যদিকে চলে গেলাম। আমি চোখে জলটা লুকানোর দরকার ছিল তো। ফাহিম যেন হাফ ছেড়ে বাঁচল। আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ফাহিমটা এত দূর পর্যন্ত এগিয়ে গেছে। মাঝে খারাপ ব্যবহার আর মিষ্টিকে নিয়ে কথা শোনানো তো আমার অভ্যাস হয়ে গেছিল, তাই এমন কিছু একদম আশা করিনি। পরদিন সকালে মিষ্টিকে কাছে ডেকে জড়িয়ে ধরে বললাম, মা, আমরা শুধু দুজন যদি একসাথে থাকি, তুই খুশি হবি না মা? মা, তুমি তো আমার সব। তোমার সাথেই আমি থাকবো, আর কোথাও থাকবো না। তাহলে তুই আর আমি এখন থেকে আলাদা থাকবো। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা চল। মিষ্টি কি বুঝলো? বুঝতে পারলাম না, কিন্তু চেহারায় একটা খুশির ঝলক ফুটে উঠল। হয়তো ও বাড়িতে ওরও দম বন্ধ হয়ে আসছিল। এরপর মিষ্টি আর আমি দুজনে চলে এলাম একটা ছোট্ট বাসা নিয়ে, আর সাথে মাকে নিয়ে এসেছি মামার কাছ থেকে। তিনজনের সংসার খারাপ লাগছে না। বেশ হাসি আনন্দের মধ্যে পার করছি। একদিন ডিভোর্স পেপারও হাতে চলে এলো, ফাহিম পাঠিয়েছে। মা একটু কান্নাকাটি করে আমাকে আবার ব্যাপারটা নিয়ে ভাবতে বললেও মিষ্টির কথা ভেবে আমি আর ভাবলাম না। তাছাড়া কার কথা ভাববো? সে তো এখন অন্য কারো কথা ভাবছে। বরং সরে গেলেই সে প্রাণ ভরে বাঁচতে পারবে। সাথে আমিও পারবো একদম নিজের মতো করে বাঁচতে মিষ্টি আর মাকে নিয়ে। ডিভোর্সের পর ফাহিম আরেকটা বিয়ের প্রস্তুতি নিলেও আমরা তিনজনে বেশ ভালো আছি। শুধু কিছু মানুষের কথা করলার মতো তিতা লাগে বলে সেটা দ্রুত হজম করে বাইরে নির্গত করে দেই। তাছাড়া আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। ছোট্ট এই জীবনে মিষ্টির মতো একটা মিষ্টি মেয়ে পেয়েছি, তাই বা কম কি? চলছিল দিন বেশ ভালোই, কিন্তু মাসখানেক পর হঠাৎ ফাহিম এক তপ্ত দুপুরে আমার অফিসে লাঞ্চ টাইমে এসে উপস্থিত। হঠাৎ ফাহিমকে আমার অফিসে দেখে মনের অজান্তেই আমার কেন যেন খুব ভালো লেগে উঠল। হয়তো ভালোবাসাটা তখনও ছিল আমার মধ্যে। তাছাড়া যত যাই হোক, ফাহিমই তো ছিল আমার জীবনের প্রথম পুরুষ। তারপরও আমি ভালো লাগার বহি প্রকাশ করলাম না, মুখটা স্বাভাবিক রেখেই জানতে চাইলাম, হঠাৎ আমার অফিসে কোনো দরকার? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই তোমার সাথে। আমাকে দেখতে ইচ্ছে হয়েছে তোমার, সে আমার পরম সৌভাগ্য। তো কি খাবে বলো? চা না কফি? একটা হলেই হবে। ঠিক আছে বলে পিয়নকে 2 কাপ চা দিতে বললাম, কারণ আমি কফি পছন্দ করলেও ফাহিম যে চা পছন্দ করে সেটা ঠিক মনে আছে আমার। এরপর ফাহিমের দিকে তাকিয়ে বললাম, তো এবার এখানে আসার আসল কারণটা শুনি। ব্যাংকার ফাহিম চৌধুরীর তো এত সময় নষ্ট করার সময় নেই। একটু মুচকি হেসে ফাহিম বলল, বিয়ের কার্ড দিতে এলাম। তাছাড়া আমরা তো এখন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারি। একটু সেলিব্রিটি টাইপের কথাবার্তা হয়ে গেল না? ব্রেকআপের পর বন্ধুত্ব, আবার ডিভোর্সের পর বন্ধুত্ব বজায় রাখা তো বড় বড় সেলিব্রিটিদের মানায়। আমি খুব সাধারণ মানুষ। তাছাড়া তোমার নতুন বউ
মেনে নেবে না বিষয়টা। আমিও তেমনটা চাই না। আরে না, সেও তার এক্সকে দাওয়াত করছে। ও নিজেই বলল, তোমাকে যেন দাওয়াত দেয়া হয়। তাই এলাম। খুব আধুনিক মনের মেয়ে, নুসরাত। আমি চোখ বড় করে বললাম, খুব ভালো তো তাহলে, আর এজন্যই আমাকে দাওয়াত দিতে আসা। গুড, ভেরি গুড। এই নাও কার্ড, বিয়েতে আসলে খুব খুশি হব। হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়ে খুব ভদ্র এবং সুন্দর করে বলল ফাহিম। মনে মনে ভাবলাম, খুশি তো হবেই। তবে মুখে হাসি ধরে রেখে বললাম, আমার মতো সাধারণ মানুষকে স্মরণ করার জন্য ধন্যবাদ। চেষ্টা করব বিয়েতে যেতে। তারপরে ফাহিম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আসি, পরে আবার আসবো। ফাহিম চলে যাওয়ার পর আমার মনে হতে লাগলো, ও কি বিয়ে করে আমাকে দেখাতে চাচ্ছে, নাকি অন্য কিছু। ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার নিজের বিয়ের কার্ড নিজে এসে দিয়ে গেল প্রাক্তন স্ত্রীকে। এখন কি এটা ট্রেন নাকি? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে আমি বিয়েতে অবশ্যই গেলাম না, কারণ অনেক পরিচিত মুখ থাকবে, তারা আমার দিকে তাকিয়ে হাউহু করবে, এমন সুযোগ তো আর দেয়া যায় না। এমনিতেই মানুষ সুযোগ পেলেই অনেক সিম্প্যাথি দেখায়, আর দরকার নেই। ফাহিমের বিয়ের পর আর ওর প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ থাকলো না। ডিভোর্সের পরেও মাঝে মাঝে ওকে নিয়ে কাটানো সময়গুলো নিয়ে যতটুকু ভাবতাম, তাও বন্ধ হয়ে গেল। কোনো এক অজানা কারণে কখনোই কেন যেন ফাহিমের উপর রাগ করতে পারি না। এখনো পারছি না। থাক ও ওর মতো সুখী, যেভাবে যার সাথে ভালো লাগবে তার সাথেই থাকুক, তবুও তো ভালো আছে। এটুকুই বা কম কি? যাচ্ছে দিন কেটে ভালোই, মা আর মেয়েকে নিয়ে আমার। ফাহিমও বেশ ভালোই আছে, সুখে আছে নিশ্চয় নতুন বউকে নিয়ে। আমি ফেসবুক থেকে অনেক আগেই আনফ্রেন্ড করে দিয়েছি ফাহিমকে। মোবাইলেও ব্লক করে রেখেছি ওর নাম্বারটা। ইচ্ছে করেই সকল যোগাযোগের পথ বন্ধ করে রেখেছি। এভাবে বছর 3 করে ফেললাম আমি। আমার মা আরো একটু বুড়িয়ে গেছে, কারণ আমাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। মিষ্টিও আর একটু বড় হয়েছে। ভাইটা বিদেশ থেকে একবার মাত্র 10 দিনের জন্য এসে মেয়েকে দেখে গেছে আর বলেছে, এদেশ থেকে পড়াশোনা শেষ হলে ওকে নিয়ে যাবে। যদিও মিষ্টি রাজি হয়নি, ও আমাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। হবেই বা কেন? ও তো আমারই মেয়ে, মাকে ছেড়ে চলে যাওয়া কি এতই সহজ? এই বিষয়টা আমার এত ভালো লেগেছে যে, তারপর থেকে ওর দিকে কিছুক্ষণ তাকালেই মায় আমার চোখ ভিজে ওঠে। এদিকে ফাহিমের সাথে তো আমার কোনো যোগাযোগই নেই। হঠাৎ একদিন মিষ্টি স্কুলের গেটে আমার এক বিশ্ববিদ্যালয়ের বান্ধবীর সাথে দেখা, ওর মেয়ের সাথে এসেছে স্কুলে। আমরা কেউই জানতাম না যে, আমাদের বাচ্চারা একই স্কুলে পড়ে, যদিও ভিন্ন ক্লাসে। আগে কখনো দেখাও হয়নি আমাদের। ফেসবুকে ওর সাথে অ্যাড থাকলেও ডিভোর্সের পর আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না। সিঙ্গেল মাদার বায়োতে লিখে দিয়েই ওটার অভ্যাস ত্যাগ করেছি। তারপর বোধহয় আর ওপেন করাই হয়নি ফেসবুক। তাছাড়া আমি মিষ্টিকে এই স্কুলে দিয়েছি মাত্র 2 বছর হয়েছে। অনেকদিন পর পুরনো বান্ধবী মিতুর সাথে দেখা হতেই দুজনেই বসে পড়লাম আড্ডা দিতে পাশের একটা কফি শপে। সেখানেই কথায় কথায় মিতু বলল, এই শোন, ফাহিমের নাকি আবারও ডিভোর্স হয়ে গেছে। কথাটা শুনে আমার নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপরও ও যে সত্যি কথায় বলছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল ফাহিম। তাই খুব আগ্রহ নিয়েই জানতে চাইলাম, কি বলিস? কেন? আমার না হয় অনেক সমস্যা ছিল, এখন আবার কি হলো? জানি না, তবে যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল, সে নাকি অ্যাডজাস্ট করতে পারছিল না ওর সাথে। এটুকুই শুনেছি। ও আচ্ছা, থাক, আরেকজনের পার্সোনাল ব্যাপারে নাক না গলানোই ভালো। আরেকজন হলেও সে কিন্তু তোর প্রাক্তন স্বামী। মানুষকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। দেখলি তো প্রমাণ। এভাবে কেন বলছিস? সে তো আমাকে খুব একটা অসুখী রাখেনি। একদম পরিষ্কার করে বলে দিয়েছিল,
না গায়ে হাত তুলছে, আর না আমার বিরুদ্ধে হাজারটা অভিযোগ করেছে। আরো ভালোভাবে থাকার জন্য ভদ্রভাবে ডিভোর্স দিয়ে দিয়েছে। দুর্ভাগ্য, সেখানে সুখ খুঁজে পেল না। সেটাই। এখন বল তুই কেমন আছিস? নতুন করে এবার তোরও ভাবা উচিত। মেয়েটা তো বড়ই হয়ে গেছে। আমি বেশ ভালো আছি রে। আমার কোনো সমস্যা হচ্ছে না। তোরা যে কেন বুঝতে চেষ্টা করিস না? আমি ভালো আছি, এটাই বুঝি না আমি। মিতু এবার খুব নরম সুরে বলল, এবার সত্যি করে বলতো, একটা সময়ও কি তোর ফাহিমের কথা মনে পড়ে না? কিংবা একা বোধ হয় না? একজন ভালো সঙ্গী যে খুব দরকার, সেটা সবার মতো আমিও বুঝি, কিন্তু আমার এভাবেই অভ্যাস হয়ে গেছে। অতটা খারাপও আর লাগে না, তাই মিতুকে বললাম, সবই অভ্যাস। প্রথম প্রথম তো একটু খারাপ লাগতোই, অস্বীকার করব না। তবে এখন একদম অভ্যাস হয়ে গেছে। খুব ভালো আছি আর এভাবেই থাকতে চাই। এখন না হয় আন্টি আছেন, মিষ্টি আছে। একটা সময় তো তুই একা হয়ে যাবি। তখন কি করবি? সে তখন দেখা যাবে। এখন উঠি রে, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলে আমি তাড়া দিলাম, কারণ এসব কথা আর ভালো লাগছিল না। এমনিতেই ফাহিমের ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেছে। কেন? তার কারণ বুঝতে পারছি না। এরপর থেকেই মনের মধ্যে ফাহিম আবার জেঁকে বসলো। খুব জানতে ইচ্ছে করছে, কেন ওর আবার ডিভোর্স হয়ে গেল। কিন্তু ফাহিম ছাড়া আর কারো কাছে জানতে চাওয়াও কেমন যেন দৃষ্টিকটু, তাছাড়া সঠিক কারণে জানা অসম্ভব। কিছু কমন বন্ধুদের মাধ্যমে একটা সময় শুনেছিলাম, খুব সুখেই ছিল ওরা। নিত্য নতুন জায়গায় ঘোরাঘুরি করে তোলা ঘনিষ্ঠ ছবিগুলো ফেসবুকে খুব ভালোভাবেই শোভা পেত। ছবি তোলায় অনাগ্রহী আমাকে নিয়ে এসবের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল ফাহিমা একটা সময়ে। পরের বার সব আশা মিটিয়ে নিতে পেরেছিল বলে মনে মনে খুশি হয়েছিলাম, আর যারা আমাকে এসব খবর দিত তাদের কাছ থেকেও আমি আগেই দূরে সরে এসেছি। জীবনের পিছনে ফেলা অতীতকে যেন মিনিটে মিনিটে স্মরণ করিয়ে না দেয় সেজন্য। এখন তো দেখছি, অতীত আমার পিছু ছাড়ছে না। যার সুখে থাকার কথা শুনে ভালো থাকলেও এখন তার দুঃখের কথা শুনে নিজের অজান্তেই মনের মধ্যে একটু হলেও খারাপ লাগছে। তারপরও এভাবেই চলে গেল আরো 2 বছর। না, ফাহিম আর এর মধ্যে আমার সাথে দেখা করতে আসেনি, কিংবা অন্য কোথাও দেখা হয়নি। এরপর হঠাৎ এক রাতে আমার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। রাত দুপুরে আমি আর মিষ্টি দুজনে মিলে মাকে নিয়ে হাসপাতালে গিয়েছি। ড্রাইভার ছাড়া অত রাতে আত্মীয় স্বজন কাউকেই আমি জানাইনি, মাঝরাতে আর কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে। গাড়িটা চালানো তখনও আমার ভালোমতো শেখা হয়ে ওঠেনি, তাই মাকে হাসপাতালে নিতে শুধুমাত্র ড্রাইভারকে ডেকেছিলাম গাড়িটা চালানোর জন্য। এদিকে মাকে আইসিইউতে ঢোকানোর ঘন্টা খানেক পর কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়ে আমি আর মিষ্টি যখন একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি, এমন সময় একটা হাতের স্পর্শ আমার মাথায় পড়ল। ভেজা চোখে মাথা তুলে তাকাতেই দেখি ফাহিম পাশে দাঁড়িয়ে। এক মুহূর্তে আমি বিশ্বাস করতে পারিনি। চোখ মুছে ভালোভাবে তাকাতেই দেখি, সত্যিই ফাহিম। আমার দিকে তাকিয়ে বলল, এই হাসপাতালে একজনকে দেখতে এসেছিলাম। তোমাকে দেখে থামলাম। কি হয়েছে? আম্মা কি অসুস্থ? সরি, আন্টির কি হয়েছে? এত রাতে? মাকে আইসিইউতে নেওয়া হয়েছে। কেন যেন আমি ফাহিমকে আমার বিপদে পাশে পেয়ে কিছুটা ভালোই বোধ করলাম। আল্লাহর ভরসা, আন্টির কিছু হবে না। চিন্তা করো না। আমি তোমাদের সাথে থাকলে কি কোনো অসুবিধা হবে? আমি আর কোনো কথা বলতে পারলাম না। সত্যিই নিজেকে খুব অসহায় লাগছিল। কেউ একজন এই মুহূর্তে পাশে থাকলে খারাপ লাগতো না। আবার মুখ ফুটে কিছু বলতেও ইচ্ছে করছে না। একমনে মায়ের জন্য চুপচাপ বসে দোয়া করে যাচ্ছি। ফাহিম কি ভাবছে জানি না। তবে ফোন হাতে নিয়ে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেখলাম। বুঝতে পারলাম না, হাসপাতাল থেকে চলে গেল নাকি আশেপাশে অন্য কোনো কাজে গেল। সেদিন রাতে হাসপাতালে ফাহিম আমাদের পাশেই ছিল সকাল হওয়া পর্যন্ত, যদিও তেমন কোনো কথা হয়নি ওর সাথে।
কিন্তু সকাল হতেই একটা দুঃসংবাদ আমার জীবনটা একদম এলোমেলো করে দিল। মাকে চিরতরে হারিয়ে ফেললাম। ফাহিমই সবাইকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল আমার মোবাইল থেকে নাম্বার নিয়ে। কথা বলার মতো পরিস্থিতি তখন একদম ছিল না আমার। মা এমন হুট করে চলে যাবে কল্পনাতেই ছিল না। একমাত্র ভাইটা তখনই বিদেশ থেকে আসতে না পারলেও সব আত্মীয় স্বজন ঠিকই সময় মতো এসে পৌঁছালেন। এমন দুঃসংবাদের মধ্যে সবার মনে ফাহিমকে নিয়ে প্রশ্ন। আসলেই তো, ওর তো এখানে থাকার কথা না। কিছু আত্মীয় স্বজন ওই পরিস্থিতিতেই রাগ করে বসলেন, কেন আমি আগে তাদের খবর না দিয়ে ফাহিমকে খবর দিলাম। যার সাথে ডিভোর্স হয়ে গেছে তাকে কেন এত দরদ দেখাতে আসতে ডেকে আনলাম এখানে। এ নিয়ে দারুণ মান অভিমান চলার পর, সেটা পুরোপুরি প্রকাশ পেল একদম মায়ের দফন করার পর, যখন ফাহিম চলে গেছে নিজ বিয়ে। আত্মীয় স্বজনরা বলেই গেছেন যে, আজই আমার মা মারা গিয়েছে, একটু সান্ত্বনা বা আশ্রয় দরকার কিছু সময়ের জন্য হলেও। মিষ্টি আর আমি শুধু কেঁদেই যাচ্ছি আর এর মধ্যেই এসব ঘটে চলেছে। যার যা মনে এসেছিল সারাদিন, সব জমিয়ে রেখে মায়ের দাফনের পর পরে বলে যে যার মতো চলে গেলেন। সত্যি বলতে আমি কোনো কথার উত্তর বা কৈফিয়ত দিতে গেলাম না। আমি শুধু মায়ের স্মৃতিগুলো নিয়ে ভাবছিলাম আর কাঁদছিলাম। সবাই চলে যাওয়ার পর আমার ছোট খালাই শুধু আমাদের পাশে ছিল। সারাদিন সবার কথা শুনে রাতে ছোট খালা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সিনথিয়া, মা রে, এই ফাহিম ছেলেটা তোর উপকার করতে এলো নাকি অপকার? কিছু বুঝতে পারছি না। এইবার আমি বললাম, জানি না, খালামণি। বিশ্বাস করো, আমি অত রাতে কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে ফোনও দেইনি কাউকে। ফাহিমকে তো নাই। কে জানতো মা এইভাবে চলে যাবে, বলে হাউমাউ করে কেঁদে ফেললাম। খালা সান্ত্বনা দিতে দিতে আমাকে বললেন, সবই তোর কপাল রে মা। ছেলেটাকে হয়তো আল্লাহই তোর বিপদে ওইখানে পাঠিয়েছে। জানি না খালা, আর কিছু জানতে চাই না। খালা সেদিন আর কিছু বললেন না। তবে কিছুদিন পর আমার ভাই দেশে ফিরে আসার পর খালা ফাহিমের প্রশংসা করে বললেন, ওই সময় ফাহিম না থাকলে মেয়েটা একা একা কি করত কে জানে। শুনেছি ছেলেটার পরের বউটাও নাকি চলে গেছে, একটু খোঁজ খবর নিয়ে দেখতো বাবা। নিশ্চয় নিজের ভুল বুঝতে পেরেছে। খালার কাছে ফাহিমের কথা শুনে ভাইয়া সরাসরি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি রে, খালা যা বলছে তা কি সত্যি? আরে সেদিন ফাহিম ওই হাসপাতালে কাকে যেন দেখতে এসেছিল, আমাদের দেখে ওখানে থেকে গিয়েছিল। আর কিছু জানি না আমি। কথাটা মনে হলো ভাইয়ের বিশ্বাস হলো না, আবারও জিজ্ঞেস করলো, ওর সাথে যোগাযোগ থাকলে বল, আমি ব্যাপারটা দেখছি। এবার আমি একটু রেগেই বললাম, ভাইয়া, একটা কাকতালীয় ঘটনাকে সবার মতো তুইও এইভাবে আর বাড়তে দিস না। এই ফাহিম ছেলেটা আমার জীবন থেকে গিয়ে শান্তি দিল না দেখছি। বলে আমি চলে গেলাম রাগ দেখিয়ে, অথচ সেরাতে ফাহিম হাসপাতালে থাকাতে আমার ভালোই লেগেছিল। কি অদ্ভুত ব্যাপার। ভাইয়ার সাথে কথা বলার সময় আমার ড্রাইভার পাশের রুমে দাঁড়িয়ে সব কথা শুনেছে। গাড়ির চাবি নিতে এসেছিল কারণ আমি অফিসে যাব তখন। গাড়িতে উঠে বসতেই ড্রাইভার বললেন, ম্যাডাম, একটা কথা বলি, কিছু মনে করবেন না। তখনও আমি রেগেই ছিলাম, তাই একটু উচ্চ স্বরেই বললাম, বলেন। কি বলবেন? ম্যাডাম, ফাহিম স্যার কিন্তু আমার ফোন পেয়ে সেদিন রাতে হাসপাতালে এসেছিল। সে আপনার খারাপ চায় না। আপনার যে কোনো বিপদে ওনাকে জানাতে বলেছিলেন অনেক আগে একদিন, নাম্বারও দিয়ে গেছিলেন। তাই ওই রাতে আপনারা দুজন মেয়ে মানুষ কি করবেন ভেবে ফোন দিছিলাম। কেমনে তাড়াতাড়ি ছুঁইটা আসছে মানুষটা। বিপদেই তো মানুষের পরিচয়। এবার সরাসরি ড্রাইভারের উপর রাগটা হলো আমার। তবে প্রকাশ করলাম না, এতটুকু তো অন্তত বুঝতে পারলাম, ফাহিম আমার উপর নিশ্চয় অনেক আগে থেকেই নজর রাখছে। তাই ড্রাইভারকে শুধু বললাম, খুব ভালো করেছেন, অনেক উপকার করলেন আমার। রাতে অফিস থেকে বাসায় ফিরে এসে ড্রাইভারকে টাকা দিয়ে বললাম,
এই নিন আপনার আগামী মাসের স্যালারি, আগামীকাল থেকে আর আসতে হবে না। ড্রাইভার তো ভাবাচাকা খেয়ে গেল আর বলল, আমি কি কোনো অন্যায় করেছি ম্যাডাম? না, আমি গাড়ি বিক্রি করে দেব। গাড়ি না থাকলে আর আপনাকে দিয়ে কাজ কি? দরকার হলে আমি আপনাকে জানাবো। বলে ড্রাইভারকে বিদায় দিলাম সেদিনই। পরে রাতে ভাইয়া আর খালাকে সব খুলে বললাম। এবার আমার ভাই ব্যাপারটা বুঝতে পেরে বলল, তুই একা আছিস ভেবে খুব দুর্বল ভেবেছিল হয়তো তোকে। সিম্প্যাথি ক্রিয়েট করে আমার কাছে আসার চেষ্টা করেছে। আমি এবার বিদেশে গিয়ে তোদের দুইজনকেই নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমিও আর মিস্ত্রিকে নিয়ে এদেশে থাকার আগ্রহ পেলাম না, কিন্তু আমার ভাগ্য তো সবকিছু এত সহজেই গল্পের মতো হয় না। জীবন বলেই হয়তো জটিলতা পিছু ছাড়ছে না। অল্প কয়েকদিন থেকে ভাইটা বিদেশ চলে যেতেই শুরু হলো করোনা ভাইরাসের তাণ্ডব। মিস্ত্রিকে নিয়ে যেন গুণে গুণে সময় পার করছি। আত্মীয় স্বজন অনেকেই চলে গেলেন না ফেরার দেশে। আত্মীয় স্বজন এক জায়গায় হলেই আমাকে নিয়ে তাদের চিন্তার শেষ নেই। কেউ কেউ তো বলেই ফেললেন, ফাহিম ছেলেটা এত করলো। সিনথিয়া মা, তোমার নতুন করে চিন্তা করা উচিত। কি যে করা উচিত আমি বুঝি না। মিস্ত্রিকে নিয়ে একটা চাকরি করে সাদামাটা ভাবে বেশ ভালোই তো চলছে আমার জীবন। শুধুমাত্র ডিভোর্সি বলেই সবার এত সমস্যা। আমি তো কারোর সাথে পাচে যাই না। মা মারা যাওয়ার পরে এই 2 বছরই যেন সবচাইতে বেশি কষ্ট করে কাটছিল আমাদের। করোনা কালীন অফিস বন্ধ থাকায় ওর মধ্যে ফাহিম একবার বাসার নিচে এসে দেখা করতে চেয়েছিল। ওর মনের মধ্যে কি ছিল সেসব জানতে না চেয়ে সোজা বলে দিয়েছি, আমার কারো অনুগ্রহ দরকার নেই। আমার সাথে আর যেন দেখা করার চেষ্টা না করা হয়। মা মারা যাওয়ার সময় পাশে থেকে সাহায্য করার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। এমনিতেই আত্মীয় স্বজন এক একজন এক এক রকম নিজের মনের মতো ভেবে বসে আছেন, তার মধ্যে ফাহিম এসে আরেকটা ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে। হয়তো ফাহিম দ্বিতীয়বার ডিভোর্স হওয়ার ফলে নিজের ভুল বুঝতে পেরেছে, তাতে আমার কি? আমি তো আমার মতো ঠিক গুছিয়ে নিয়েছি। তাছাড়া ফাহিমই আমাকে ডিভোর্স দিয়েছিল, এখন তো আরো চাইলেই আমি ফেরত যাব না। মা মারা যাওয়ার পর ছোট খালা যেহেতু এখন আমাদের অভিভাবকের ভূমিকা পালন করছেন, তাই ফাহিমের আসার কথা শুনে আমাকে বোঝালেন, শোন, পুরুষ মানুষ একটা ভুল করে ফেলেছে। এখন সে তোকে হয়তো আবার আপন করে নিতে চায়। রাজি হয়ে যা। মিস্ত্রির বিয়ে হয়ে গেলে তুই একদম একা হয়ে যাবি মা। আরেকটা বার ভেবে দেখ। খালার কথা শুনে আমার সত্যিই হাসি পেল তখন। পুরুষ মানুষ ভুল করে নিজে পছন্দ করে আরেকটা বিয়ে করে ফেলেছে, আর এখন তাকে ক্ষমা করার দায়িত্ব আমার। কোন সমাজে জন্মেছি আমি ভেবে পাই না। শান্তভাবে খালাকে উত্তর দিলাম, ঠিক এই ভুলটা যদি আমি করতাম খালা, ফাহিম কি আমাকে ক্ষমা করত? একটু ভেবে দেখো তো। খালা কি যেন ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সবাই কি আর এক ভুল করে? অনেকে তো ভুল করেও বুঝতে পারে না। ফাহিম বেচারা হয়তো বুঝতে পারছে, এখন ওকে মাফ করে দেওয়া উচিত তোর ভবিষ্যতে চিন্তা করেই। ভবিষ্যতে যে আর এমন কোনো ভুল হবে না, তার কোনো গ্যারান্টি আছে? যে ভুল করেছে সেই ভুলের মাসুল গুনবে। আমি কেন এসবের মধ্যে যাব? প্লিজ খালা, আমাকে আর এসব কথা বলবে না। আমিও অনেক ভালো আছি। তোমরা যদি আর এসব কথা না বলো, আরো ভালো থাকবো ইনশাআল্লাহ। একটানে খালাকে কথাগুলো বলে ভাবতে লাগলাম মনে মনে, আমি কি কখনো সংসার ছেড়ে আসার জন্য বিয়ে করেছিলাম? না তো, ওই তো ছেড়ে দিল। স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে হয় একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ও মজবুত, যার খুব যত্ন নিতে হয়। যত্নের অভাবে একবার ভেঙে গেলে আবার আগের মতো জোড়া লাগানো কঠিন। আমিও আর তাই জোড়া লাগানোর চেষ্টা করতে চেয়ে ভাঙা কাচের টুকরোয় নিজের হাত কাটতে চাইছি না। তাছাড়া আমি নিজেকে এতটা দুর্বলও মনে করি না। নিজের এক খুব আলিশান ভাবে জীবন না কাটলেও খারাপ তো আর কাটছে না। অবশেষে করোনার প্রকোপ কমলে উপরওয়ালা বোধহয় আমার প্রতি সহায় হলেন। আমার ভাই পেপারস রেডি করে ফেললো আমাদের বিদেশে চলে যাবার।
এই তো কয়েকটা মাস আগে এসে পৌঁছলাম আমি এই দূরদেশে। আসার আগে মা, বাবা ও ভাবির সাথে কবরস্থান থেকে শেষ দেখাও করে এসেছি। এখানে এসে আমার যোগ্যতা অনুযায়ী আরো ভালো জব চেষ্টা করলে হয়তো পেতাম, কিন্তু কেন যেন আমি ওল্ড হোমের কাজটাই বেছে নিলাম। শৈশব, কৈশোর আর যৌবন তো প্রায় পার করেই ফেলেছি। একটা সময় আছে সামনে এখন, যদি বেঁচে থাকি। তাই বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সাথে সময় কাটানোর অভ্যাসটা করতেই জবটা নিয়ে নিলাম। বৃদ্ধদের গল্প শুনে শুনে সময়টা খারাপ কাটছে না, ভালোই চলে যাচ্ছে দিন। মিসরিও নিজেকে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে। মেয়েটাও অল্প বয়সেই অনেক ম্যাচিউর হয়ে গেছে, জীবনকে অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছে কিনা। ছোট্ট এক জীবনে বেঁচে থাকতে খুব বেশি কিছু তো লাগে না, দরকার শুধু একটু সহানুভূতি আর সাহস। এই তো মিস্ত্রি আর ভাইকে নিয়ে বেশ ভালো আছি আমরা। ফাহিম কেমন আছে জানি না আর জানতে চাই না, আশা করি ভালোই আছে। এই ছিল ছদ্মনাম ব্যবহৃত সিনথিয়ার জীবন কাহিনী। আমার একজন পাঠক তার জীবনের এই ঘটনাটা লিখে দিতে বলেছিলেন মেসেঞ্জারে নক করে। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তারপরও তার কথা শুনে ভীষণ খারাপ লেগেছিল বলেই এটা লিখলাম। জানি না কেমন হয়েছে। মানুষের জীবনে কত বিচিত্র ঘটনা যে ঘটে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যারা কষ্ট করে পড়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন। সমাপ্ত।